নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করবেনই। আর যারা পুরনো আছেন, যারা করেননি, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, আমার মনটা তো জানেনই আপনারা, কদিন ধরে খুব খারাপ। মামনির অবস্থা ওঠাপড়া চলছে। তো কালকে মামনিকে সিসিইউ বেড থেকে জেনারেল বেডে দিয়ে দিয়েছে। কিন্তু জেনারেল বেড থেকে দিয়েছে কি কেবিনে, কারণ পুরোপুরি জেনারেল বেডে দিলে ওখানে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আসছে। তো সেই সব দেখে মামনির শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে সিসিইউ থেকে জেনারেল বেডে নামিয়ে এনেছে, তার মানে পেশেন্টটা মোটামুটি ভালো আছে আর কোনো রকম লাইফ সাপোর্ট অক্সিজেন লাগছে না। তো এইটা শুনে একটু যেন আমার মনটা শান্ত হলো। আমি সকালবেলা চলে এলাম ছাদে। আর গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ছাদে এলাম, এখনও দেখুন ছাদ ভিজেই আছে, সকালবেলা পর্যন্ত হচ্ছিল, এখন একটু কমেছে। তো ছাদে এসে আমি একটু সূর্য প্রণামও করলাম। আর এই দেখুন অ্যালোভেরা গাছ আর তুলসী গাছ, মামনির অভাবে জল পেত না, এখন একটু জল পাচ্ছে। ছাদে গেলাম, সূর্য প্রণাম করলাম, বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমার কাছে তো সময় বেশি নেই। তারপরে আমি ঠাকুর ঘরে চলে গেলাম, গিয়ে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম, কারণ এখন তো ঠাকুর পুজোর দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। মামনি যতদিন না আসছে ততদিন ঠাকুর পুজো আমাকেই করতে হবে। তো আমি সেই হিসেবেই ঠিকঠাকভাবে কাজটাকে গুছিয়ে রেখে দিই। সকালবেলা দিব্য যতক্ষণ না ওঠে ততক্ষণ যতটা পারি আমি কাজটা করে নিই। তো আজকে তো ওর ছুটি, তো সেই জন্য আমি কাজটাও এগিয়ে নিচ্ছি। ও ঘুমোচ্ছে, এই সময় আমি ঠাকুরঘর মুছে নিলাম। তারপরেই নিচে চলে এলাম বাসন মাজতে। বাসনটাও মেজে নিলে সুবিধে হয়, তাহলে ও উঠলেই ওকে আমি দাঁত মাজাবো, ঘাম ভাঙিয়ে ওকে একটু প্যাম্পার করতে হবে, সেগুলো সবই আছে। তো আমি আমারও বাসনটা মেজে নিয়েছি। আর বৌদি একটু উঠতে দেরি করে, কারণ ওরাই তো পুরোপুরি পরিশ্রমটা করছে, রোজ হসপিটালে যাওয়া আসা, ডক্টরস মিট করে ফেরা, রোজ। আমি তো এতটা দৌড়োদৌড়ি করতে পারি না ছোট বাচ্চা নিয়ে। তো তাই জন্য আমি ওদেরও বাসন মেজে দিই, একসাথেই আমি দুজনের বাসনটা একবারে মেজে নিই। তারপরে ছোটোখাটো যা কিছু হাতের সাহায্য করা, যেমন আলু ছাড়িয়ে দেওয়া, যতটুকু জানি, আমাকে যতটুকু বলে যায় ঠিক ততটুকুই, আলু ছাড়িয়ে দেওয়া কি আটাটা মেখে রাখা, এই রকম যতটা পারি হালকা ওদের আমি একটু সাহায্য করে দিই। এদিকে আমার নিজেরও রান্না থাকে ঘরে, তা সেই সব বাসনপত্র থাকে, নিজের রান্নার জোগাড় থাকে, সেগুলোও সব করতে হয়। আসলে জানেন তো, যতই ঝগড়া থাক, অশান্তি থাক, একটা মুহূর্ত আসে যখন সময় মানুষকে জানিয়ে দেয় যে সবাই কিন্তু এক। এই সব ঝগড়া, অশান্তি, মুখ কালাকালি, মুখ দেখা না দেখা, এগুলো কিন্তু কিছুই থাকে না। থেকে যায় কিন্তু মানুষের শুধু ব্যবহারটা আর সময়ের গতিবেগ। সময় কিন্তু সব কিছুকে উল্টে দেয়, কাউকে একসঙ্গে ভালোও থাকতে দেয় না একভাবে, আবার খারাপও থাকতে দেয় না। সব কিছুই কিন্তু সময়ের হাতে পরিবর্তিত হয়। এই যে দেখুন, এরা কদিন আগে আমাদের সঙ্গে কত কিছু মুখ কালাকালি, মুখ দেখা দেখিই বন্ধ ছিল, এখন এক হাঁড়িতে রান্না হচ্ছে। যদিও আমি আমার মতোই এখন রান্না করছি, তো আর ওদের সঙ্গে আমি এখন খাই না, তবুও তো একই সাথে করতে হবে, ওদের সঙ্গে ওদেরও সাহায্য করতে হবে, আমাকেও সাহায্য করে ওদের সাহায্য নিয়ে চলতে হবে, এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সকালবেলা তখনও বৌদি ওঠেনি বলে আমি একদম আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ দুটো বাচ্চা আছে, তো ওরা তো খেয়ে যাবে, ওরা খেয়ে পড়তে যাবে, তারপরে ওদের স্কুল আছে, এইরকম বিভিন্ন আছে। তো আমি দিব্যকে একটু সুজি করে দিয়েছিলাম, আর নন্তু আর পুটুকে করে দিয়েছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। ওরাও ভালো খুশি মনেই খেয়ে নিয়েছে, কারণ ওরা এটা ভালোবাসে, তাই জন্য। আর দেখুন না, সকাল থেকে এত ঠান্ডা লাগছিল আমার, ওই জন্য আমিও সোয়েটার পরে নিয়েছি, আর দিব্যকেও আমি সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। কারণ কি জানেন তো, আমাদের এমনই সাইনাসের ধাত আছে যে হালকা ঠান্ডাতেই আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি সকালবেলায় প্রোটেকশন নিয়ে নিয়েছিলাম।
ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি দিব্যকে একটু লিখতে দিয়েছিলাম। দিব্য একটা হাতে আমি লিখেই দিয়েছিলাম, তার উপর থেকে রাইট ওভার দ্য লেটার এইরকম দিয়েছিলাম। ওর ওপর দিয়ে ও হাত বোলাচ্ছিল, মানে ও তো এখন লেখা শিখছে, মোটামুটি একা লিখতে পারে, কিন্তু এইগুলো যদি করা হয়, মানে ওকে যদি আমি একটু লিখে দিই তাহলে ও সুন্দর হাতটা বোলাতে পারে। তো ও দেখুন আস্তে আস্তে অনেকটাই শিখে গেছে, এই যেটা হাত বোলাচ্ছে ও কিন্তু সেটা নিজে লিখতেও পারে। তো এইটা ওকে আরও ভালো করে আমি শিখিয়ে দিচ্ছি। হাতের এখনও গ্রিপটা ঠিক মতো আসেনি, কিন্তু তাও স্কুলে শিখছে, বাড়িতে শিখছে, অনেকটাই শিখে গেছে মোটামুটি। আর আমি কিন্তু মামনির এই অসুস্থতার জন্য ওকে ভালো করে দেখতেও পারি না। তো এর মধ্যেই আমি হালকা সাহায্য করে দিলাম। আর আজকে নিরামিষ হবে বাড়িতে ওদের, তাই জন্য বৌদিও একটু আনাজ কেটে দিয়ে গেল, আর রান্না করবে দাদা। দাদা তো রোজই রান্না করে। আর বৌদি এখন বেরিয়ে যাচ্ছে, দেখুন কতটা কষ্ট বৃষ্টির মধ্যে। বৌদির ছাতাও নেই বৃষ্টির মধ্যে, আর একটা মাথায় একটা স্টোল দিয়ে, আর হালকাই বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি দু এক ফোঁটা। তো চলে গেল হসপিটালে, এবার ভিজিটিং আওয়ার্স সেরে ডক্টরস মিট করে তারপরে ফিরবে। আমি আর তারপর ব্লগটা কন্টিনিউ করিনি। তারপর সন্ধেবেলা আমার হাজব্যান্ড এসেছিল। আমার না কয়েকদিন ধরে চোখের খুব প্রবলেম হচ্ছে। আসলে আমার চোখের প্রবলেম আগে থেকেই ছিল, আর এখন তো বেশ কয়েকদিন কান্নাকাটি করছি। বললে এটা একটা খারাপ জায়গায় দেখায়, কিন্তু চোখের জল তো আটকানো যায় না, মায়ের এমন অবস্থা হয়েছে। আর এই কান্নাকাটি করবার ফলে আর চোখের আগে থেকেই অবস্থাটা আমার খারাপ, সেই জন্য এখন এত প্রবলেম দেখা দিচ্ছে যে কি বলবো। আমি ডাক্তার দেখিয়েছিলাম, 2 মাস আগে দেখিয়েছিলাম, চশমা করব করব করে আর করা হয়নি। তো আমি এলাম চশমার দোকানে চলে এলাম। আমি হাজব্যান্ডকে বললাম চশমাটা না হলেই নয়, আমি খুব কষ্ট হচ্ছে আমার দেখতে। আর ফোন তো আমি দেখতেই পাচ্ছি না, ফোনের কোনো লেখাই আমি দেখতে পাচ্ছি না। তো চশমার দোকানে চলে এলাম। এবার এসে ওনার কাছে দেখলাম, উনি বললেন যে মোবাইল লাইটটা প্রোটেক্ট হবে এমন ফ্রেম উনি কি দেবেন। তো সেইভাবেই আমাকে দেখিয়ে দিল যে এই ফ্রেমটা মোবাইল প্রোটেক্ট হবে, মোবাইল যে রেটা বেরোয় সেইটা গার্ড করবে। তো সেইভাবেই আমি ফ্রেমটাকে পছন্দ করে নিলাম, আর ওনার কাছে আমি এই ফ্রেমটা অর্ডার করে এলাম। আমার অন্য ফ্রেম পছন্দ ছিল, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বলল এটাই ঠিক আছে, তো আমি এই ফ্রেমটাই নিলাম। নিয়ে ওনার কাছে অর্ডার দিয়ে চলে এলাম। উনি 2 দিন পরেই ডেট দিল, কিন্তু 2 দিন পরে তো আমার পক্ষে আসা সম্ভব নয়। তাই জন্য আমি বললাম ঠিক আছে, আমি নেক্সট উইকে এসে নিয়ে যাব, কারণ হাজব্যান্ডের সাথে একসাথেই চলে আসব। না হলে একটু দূর, মানে আমাদের বাড়ি থেকে মিনিট 10-এর রাস্তা। তো সেইটাও আমার হাঁটার না শক্তি নেই, সত্যি কথা বলতে কি। তো এবার বাড়িতে চলে এসেছিলাম, এসে ওখান থেকেই আমার হাজব্যান্ড চলে গেছে বাড়িতে। ও একটু আজকে তাড়াতাড়িই চলে গেল, আমি বললাম। আর আমিও একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের পাড়ায় আজকে রক্ষাকালী পুজো। আমাদের পাড়ায় যে রক্ষাকালীর বেদিটা আছে সেখানে আজকে পুজো। তো সেই জন্য আমাকে একটু প্রিপারেশন নিতে হবে, একটু মিষ্টি নিতে হবে, ওখানে যেতে হবে। ওই জন্য ও বললো আমি চলে যাই তাড়াতাড়ি। মিষ্টির দোকানে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আর এখানে প্রায় সব মিষ্টি শেষের দিকে, যেগুলো নতুন নতুন এসছে সেগুলো, মানে যেগুলো তাজা হবে সেগুলোই দেখছি কেউ নিচ্ছে না। তা আমার একটা মিষ্টি পছন্দ হলো, যেটা দেখলাম 1 প্লেট ভরা, তার মানেই ওটা টাটকা মিষ্টি এসেছে। সেই বুঝে আমি ওই মিষ্টিটা কিনে নিলাম মাকে পুজো দেবো বলে। আর আমি না মানে কোনো বছর যাই কোনো বছর যাই না, কিন্তু একটা জিনিস আমি কি জানেন তো, যে কোথাও যদি ভগবানের উপাসনা করবার সুযোগ আসে আর সময় যদি খারাপ থাকে, তো সেই জায়গায় অবশ্যই যাওয়া উচিত, কারণ ভগবান এটা পরীক্ষা করে যে তুমি এত দুঃখের মোমেন্টেও আমাকে মনে করছো কি না। তো আমি ভাবলাম যে সবই তো চলছে জীবনে, তো পুজোটাই বা হবে না কেন, মাকে একটু পুজোও দিয়ে আসি মামনির নামে। আর তারপরে করব কি, বাড়িতেও তো এই টাইমটা সন্ধেবেলাটা নিশ্চিন্তে থাকতে পারি না, একটা কি ভয়াবহ টেনশন ঘিরে ধরে জানেন তো। মনে হয় ওরা কতক্ষণে আসবে, ওদের আসতে 8টা 8:30 বেজে যায়, কতক্ষণে আসবে আর কি খবর পাবো, এই রকম একটা টেনশনে সব সময় ভুগতে থাকি। আজকে অবশ্য দাদা যায়নি, কারণ ওখানের কালী পুজোয় দাদা ওখানে চাঁদা কাটে, স্লিপ লেগে, মানে অনেক কাজই থাকে দাদার। তো দাদা আজকে আর হসপিটালে যেতে পারেনি, বৌদি সব করে আসছে। আর আমি চলে এলাম এইখানে
পুজো দিতে। আর যেহেতু দাদা নেই সেহেতু এই যে কুপন লাগানো, কুপন কাটা, এই সব কাজগুলো নন্টুই করছে, ওর দায়িত্বে দেওয়া আছে। ও চলে গেল, আমি মাকে দেখতে এলাম। রক্ষাকালীকে, মাকে প্রাণ ভরে জানালাম, মা আমার গর্ভধারিণীকে তুমি ভালো করে দাও। আর মা এসেছে সবে সবে, তো দেখো এত মালা পড়েছে, মায়ের মূর্তিটা দাঁড়িয়ে থাকতে পারছে না। সবাই বলছে যে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই সব পরিকল্পনা চলছে। মা আমাদের এখানের খুব জাগ্রতা দেবী, তো সবাই মিলে আর কি মালা দেয়, যার যা মনস্কামনা এক বছরে, তো এখানে বললে মা সেটা পূরণ করেন। আর সেই জন্যই সবাই ওনাকে পুজো দিয়ে যায়। আবার সবটাই যে মানব পুজো বা সবাই যে মনস্কামনা পূরণের জন্য পুজো দেয় সেটাও কিন্তু নয়। মাকে পুজো দিতে হয়, বছরের একটা পুজো, সেই জন্যও সবাই মালা, মিষ্টি, যা যা উপকরণ নিয়ে আসা উচিত সেই অনুযায়ী এসে পুজো দিয়ে যায়। তো মায়ের এই সময়ে এত মালা পড়েছে যে মা ঠিকভাবে দাঁড়াতে পারছে না, আর মূর্তিটা পুরো ঢেকে গেছে। আর এই যে দেখুন, এইখানে পাড়ার কাকিমা জেঠিমারা সবাই মিলে এখানে ফল কাটতে বসে পড়েছে। পড়ে আছে, এত সুন্দর লাগছে মাকে আমি স্টিল ক্যামেরাতেও বন্দি করবার চেষ্টা করেছি। ঘটের ফটোটা কি সুন্দর হয়েছে, মানে ঘরটা এত সুন্দর দেখাচ্ছিল, আর ফ্রন্ট সাইড থেকে মায়ের একটা ফটো তুলতে পেরেছি। মাকে বললাম, মা জগতের মঙ্গল করো, সবার মঙ্গল করো, আমার গর্ভধারিণীকে তুমি ফিরিয়ে দাও, যেন সামনের বছর তোমার পুজো গর্ভধারিণীকে নিয়ে এসে দেখতে পারি। মা যদি আমার কথা শোনেন, সেটা মাই জানেন কি করবেন। তো এই সব কিছু মাকে পুজো টুজো দিয়ে এবার চলে এলাম, কারণ 10টা বেজে গেছে, আমার দিব্যকে খাওয়াতে হবে, ছোট বাচ্চা তো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভগবান